2023 সালের পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার সকল পরীক্ষার্থীকে আজকের এই ভিডিওতে জানাই সুস্বাগতম। আমরা এর পূর্বে মূলত সিলেবাস ভিত্তিক প্রত্যেকটি টপিক ধরে ধারাবাহিকভাবে যে আলোচনা করছি সেই আলোচনার আজকের এটি মূলত 12তম বা দ্বাদশ পর্ব। এই 12তম পর্বে আমরা মূলত আলোচনা করব জীববৈচিত্র্য এই বিষয়টি নিয়ে। এখান থেকে আমরা আগে আরও দুটি পর্বে আলোচনা করেছি, এটি মূলত এই বিষয়ভিত্তিক তৃতীয় পর্ব। এখানে আমরা বেশ কিছু প্রশ্ন যেমন দেখে নেব, তার উত্তরের পাশাপাশি বিভিন্ন কিছু লুপ্তপ্রায় প্রাণী বা প্রজাতির নাম সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জেনে নেব। যারা পূর্ববর্তী আলোচনাগুলো দেখনি তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নেবে। চলো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আজকের আলোচনা মূলত কিছু প্রশ্ন এবং তার উত্তর এভাবেই প্রথমে দেখে নেব। জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ওয়াল্টার রোজেন। দ্বিতীয় প্রশ্ন, জীববৈচিত্র্যের জনক কাকে বলা হয়? এডওয়ার্ড উইলসনকে। বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি প্রথম কে ব্যবহার করেন? নরম্যান মায়ারস। পরের প্রশ্ন, পৃথিবীতে হটস্পটের সংখ্যা কয়টি? 35টি। কোন প্রজাতির প্রাণী বা উদ্ভিদ তার সমস্ত বংশধরকে একত্রে কি বলে? কোনো প্রজাতির প্রাণী বা উদ্ভিদ ও তার সমস্ত বংশধরকে একত্রে ক্লাড বলা হয়। কোন সম্মেলনে বায়োডাইভার্সিটি কথাটি জনপ্রিয়তা পায়? বসুন্ধরা সম্মেলনে। কোন জলবায়ু অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। জীববৈচিত্র্যে কোন প্রকার প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি? কীটপতঙ্গের সংখ্যা সবথেকে বেশি। জীববৈচিত্র্যের প্রথম স্তর কোনটি? জিন বৈচিত্র্য। জীববৈচিত্র্যের স্তর কয়টি ও কি কি? অর্থাৎ জীববৈচিত্র্য কয় প্রকার ও কি কি? 3 প্রকার: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ডি কাস্ট্রি। বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য নির্ধারণের সূচকগুলি কি কি? 3টি: আলফা, বিটা ও গামা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্যের উদ্ভব কে? হুইটেকার। ব্রাজিলের বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1992 খ্রিস্টাব্দে। ভারতের সর্বাধিক জীববৈচিত্র্য কোথায় দেখা যায়? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ও পূর্ব হিমালয়। জীববৈচিত্র্য বিনাশের প্রধান কারণ কি? জলবায়ুর পরিবর্তন। জীববৈচিত্র্যের বিনাশ সর্বাধিক কোথায়? ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে। লুপ্তপ্রায় জীব প্রজাতির তালিকাকে কি বলে? রেড ডাটা বুক। পরের প্রশ্ন অর্থাৎ 19 নম্বর প্রশ্ন, অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির তালিকাকে কি বলে? গ্রিন ডাটা বুক। আমি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নিজে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাহলে প্রস্তুতি কেমন রয়েছে নিজেরাই জানতে পারবে। আমি এই সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি, যদি সেগুলো দেখে না থাকো দেখে নেবে। হানিকর জীব প্রজাতির তালিকাকে কি বলে? ব্ল্যাক ডাটা বুক। রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে? IUCN। কোন আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে জাতীয় উদ্যান গড়ে তোলা হয়? IUCN অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার। পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যানের নাম কি? আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, 1872 খ্রিস্টাব্দ। ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? করবেট জাতীয় উদ্যান। বিশ্বের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কি? তানজানিয়ার সেরেনগেটি। করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কি? রাজস্থানের ডেজার্ট জাতীয় উদ্যান। ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যানের নাম কি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ বাটন আইল্যান্ড। পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কেরলে। ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল কোনটি? নীলগিরি সংরক্ষিত জীবমণ্ডল। প্রথম সংরক্ষিত জীবমণ্ডল 1986 খ্রিস্টাব্দে। ভারতের বৃহত্তম সংরক্ষিত জীবমণ্ডল কোনটি? মান্নার উপসাগর সংরক্ষিত জীবমণ্ডল। ভারতের ক্ষুদ্রতম সংরক্ষিত জীবমণ্ডল কোনটি? আসামের ডিব্রু সৈখোয়া। সংরক্ষিত জীবমণ্ডলের কোন এলাকায় মানুষের বসবাস নিষিদ্ধ?
সংরক্ষিত জীবমণ্ডলের কোন অঞ্চলে মানুষের বসবাস নিষিদ্ধ? ভারতের বৃহত্তম পক্ষী নিবাসের নাম কি? রাজস্থানের ভরতপুর হলো ভারতের বৃহত্তম পক্ষী নিবাস বা পক্ষীরালয় বা পাখিরালয়। ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্পের নাম কি? অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প। ভারতের বৃহত্তম সিংহ প্রকল্পের নাম কি? গুজরাটের গির। ভারতের বৃহত্তম গন্ডার প্রকল্পের নাম কি? অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান। ভারতের বৃহত্তম হাতি প্রকল্পের নাম কি? কেরলের পেরিয়ার জাতীয় উদ্যান। ভারতের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি? কলকাতার আলিপুর চিড়িয়াখানা। পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি? হামিং বার্ড। সাম্প্রতিককালে লুপ্ত হয়ে যাওয়া ডোডো পাখির প্রাকৃতিক বাসভূমি কোথায় ছিল? মরিশাস দ্বীপে। বিশ্বের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি? ইংল্যান্ডের রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি? হাওড়ার শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল উদ্যান। ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে। রক্তচাপ সংক্রান্ত সমস্যার ওষুধ রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? সর্পগন্ধা। রামসার ক্ষেত্র বলতে কোন জায়গাকে বোঝায়? জলাভূমিকে বোঝায়। রামসার সম্মেলন কবে হয়? 1971 সালে রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে পাশ হয়? 1972 সালে। ভারতের অরণ্য সংরক্ষণ আইন কবে পাশ হয়? 1980 সালে। ভারতের জীববৈচিত্র্য আইন কবে পাশ হয়? 2002 সালে। কিয়োটো প্রোটোকল কত সালে হয়? কিয়োটো প্রোটোকল 2012 সালে হয়। এবারে কিছু ভারতের অবলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণী দেখে নেব, যেমন ভারতীয় হাতি, একশৃঙ্গ গন্ডার, ভারতীয় বাঘ, ভারতীয় সিংহ, ডোরাকাটা হায়েনা, চিতল, কস্তুরী মৃগ ইত্যাদি। কিছু ভারতীয় অবলুপ্তপ্রায় পাখি দেখে নেব। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, সাদা ডানাওয়ালা উড ডাক, কালক গ্রীবাযুক্ত সারস, সাইবেরিয়ান সাদা সারস। ভারতের অবলুপ্তপ্রায় কিছু উদ্ভিদ: সুন্দরী, গরান, সূর্য শিশির, কলসপত্রী, রাসনা, সর্পগন্ধা, চন্দন ইত্যাদি। এবারে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ বা বায়োডাইভার্সিটি রিজার্ভ এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য জেনে নেব। যখন কোনো বনাঞ্চল প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায়, অর্থাৎ বনভূমির প্রাকৃতিক ভারসাম্য যখন নষ্ট হয়, তখন কেন্দ্রীয় সরকার সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট বনাঞ্চলকে বায়ো রিজার্ভ বা বায়োস্ফিয়ার রিজার্ভ বা বায়োডাইভার্সিটি রিজার্ভ বলে ঘোষণা করেন। এর মধ্যে উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণ ছাড়াও বিভিন্ন জৈব ও অজৈব উপাদান ও সংরক্ষণ করে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার চেষ্টা করাই হলো এর মূল লক্ষ্য। এখানে গবেষক ও বনরক্ষী ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ। যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বায়োডাইভার্সিটির অন্যতম উদাহরণ। বায়োস্ফিয়ার রিজার্ভ প্রকল্পটি ইউনেস্কো দ্বারা 1971 সালে মানুষ ও বায়োস্ফিয়ার প্রকল্প নামে শুরু হয়। অর্থাৎ বায়োস্ফিয়ার প্রকল্পটি প্রথম শুরু হয়েছিল 1971 খ্রিস্টাব্দে, যা শুরু করেছিলেন ইউনেস্কো। মানুষ ও বায়োস্ফিয়ার প্রকল্পটি মুখ্যত 4টি উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল: 1. সংরক্ষণ, 2. গবেষণা, 3. শিক্ষা, 4. স্থানীয় সহযোগিতা বৃদ্ধি। বায়োস্ফিয়ার রিজার্ভের মুখ্য কার্যাবলী কি? বাস্তুতন্ত্রের বিভিন্ন ঘটকগুলিকে সংরক্ষণ করা, জেনেটিক ডাইভার্সিটিকে দীর্ঘকালীন রূপে প্রাকৃতিক অবস্থায় সংরক্ষণ, 3. তাত্ত্বিক ও প্রায়োগিক গবেষণা কার্যকে প্রসারিত করা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। পরিচালনার সুবিধার্থে বায়োস্ফিয়ার রিজার্ভকে মোট 5টি উপ অঞ্চলে ভাগ করা হয়। সেগুলি হল মূল অঞ্চল, বনাঞ্চল, পর্যটক অঞ্চল, কৃষিকার্য অঞ্চল, পুনঃস্থাপন অঞ্চল। বনাঞ্চল বা মূল অঞ্চল হল প্রাকৃতিক এবং সবচেয়ে কম পরিবর্তিত বাস্তুতন্ত্র অঞ্চল, এবং বনাঞ্চল হল মানব নির্মিত বনাঞ্চল এবং মানব দ্বারা বৃক্ষের কর্তৃত অঞ্চল। পর্যটক অঞ্চল, এখানে পর্যটককে উৎসাহ দেওয়া হয় এবং শিক্ষা ও ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। কৃষিকার্য অঞ্চল, আদিবাসীদের বাসস্থান ও তাদের পরিচালিত কৃষিকার্য অঞ্চল। পুনঃস্থাপন অঞ্চল, বিভিন্ন পন্থায় প্রাকৃতিক অবস্থার ক্ষতিপূরণ ও পুনর্গঠন অঞ্চল। এই সমস্ত তথ্যগুলো কিন্তু অবশ্যই জেনে রাখা উচিত। তাহলে
যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন গেস করে অন্তত সেই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়। বন্যজীব পরিচালনার উদ্দেশ্য কয়টি কী কী? বন্যজীবকে প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া, বন্যজীবদের প্রাকৃতিক আবাসস্থলে কোন প্রকার পরিবর্তন না ঘটতে দেওয়া, প্রয়োজন অনুযায়ী বন্যপ্রাণীদের খাদ্য ও জল সরবরাহ করা। এই ছিল আজকের আলোচনা। এর পরবর্তীতে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। যারা এই আলোচনার পিডিএফ সংগ্রহ করতে চাও তারা অন স্ক্রিনে দেওয়া ফোন নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সকলকে।